লিজের জমি দিতে হয়েছিল মোটে 1 টাকা। সেই জমির উপর 1958 সালে গড়ে উঠেছিল যে সদন, তা পরবর্তীকালে বাঙালির সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে আমর্ম জড়িয়ে যাবে। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনের লাগোয়া চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও হ্যারিসন রোডের মাঝ বরাবর 38 কাঠা জমিতে গড়ে ওঠা এই সদনের জন্মলগ্নের সঙ্গেই জড়িয়ে আছেন বাঙালির দুই চিরকালীন আলোকবর্তিকা রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। 38 কাঠার এই জমি লিজে নিয়েছিলেন সুভাষচন্দ্র। মহাজ্যোতি সদন নাম দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। এমনকি উদ্বোধনী ভাষণটি ছিল তাঁরই। ভাবনাটা প্রথম আসে নেতাজি সুভাষচন্দ্র বসুর মাথায়। এই কলকাতা শহরে একটা বড় প্রেক্ষাগৃহ চায়। এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য 1937 সালের মে মাসে একদিন নেতাজি তাঁদের এলিগিন রোডের বাড়িতে একটা সভা ডাকলেন। ওই সভাতেই নেতাজি তাঁর ইচ্ছার কথা বলেন। তার বক্তব্য ছিল, বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস যাতে নাগরিকদের বড় সভা আয়োজন করতে পারে তার উপযুক্ত প্রেক্ষাগৃহ কলকাতা শহরে নেই। একটা উপযুক্ত প্রেক্ষাগৃহ চাই। এ ব্যাপারে নেতাজি নিজেই উদ্যোগী হন। মধ্য কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউ, বর্তমানে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে এবং হ্যারিসন রোডের অধুনা মহাত্মা গান্ধী রোড মোড়ের কাছে কলকাতা পুরসভার 38 কাঠার জমির খোঁজ পান নেতাজি। ওই জমিতে প্রেক্ষাগৃহ নির্মাণ করার জন্য পুরসভার কাছে আবেদন করেন নেতাজি। পুরসভা তাঁর আবেদনে সাড়া দিয়ে ওই জমি 1 টাকা লিজে নেতাজিকে দিয়ে দেয়। প্রস্তাবিত প্রেক্ষাগৃহের নামকরণ করার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে দরবার করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। রবীন্দ্রনাথ নাম দিলেন মহাজাতি সদন। শান্তিনিকেতনের বিশিষ্ট স্থপতি সুরেন্দ্রনাথ কর মহাশয়কে দায়িত্ব দেওয়া হয় প্রেক্ষাগৃহের নকশা করার জন্যে। প্রেক্ষাগৃহের শিলান্যাস করার জন্য রবীন্দ্রনাথকে অনুরোধ করেছিলেন নেতাজি। দিনটা ছিল 19 আগস্ট 1939। বিশ্বকবি প্রেক্ষাগৃহের শিলান্যাস করে বলেছিলেন, আজ এই মহাজাতি সদনে আমরা বাঙালি জাতির যে শক্তি প্রতিষ্ঠা করবার সংকল্প করেছি তা সেই রাষ্ট্রশক্তি নয়, যে শক্তি শত্রু মিত্র সকলের প্রতি সংশয় কণ্টকিত। জাগ্রত চিত্তকে আহ্বান করি, যার সংস্কার মুক্ত উদার আতিথ্যে মনুষ্যত্বের সর্বাঙ্গীন মুক্তি অকৃত্রিম সত্যতা লাভ করি। বীর্য এবং সৌন্দর্য, কর্মসিদ্ধিমতী সাধনা এবং সৃষ্টি শক্তিমতী কল্পনা, জ্ঞানের তপস্যা এবং জনসেবার আত্মনিবেদন, এখানে নিয়ে আসুক আপন আপন বিচিত্র দান। শিলান্যাস অনুষ্ঠানে ঠাকুর বলেন, আমরা আজ এখানে একত্রিত হয়েছি দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের সূচনা প্রত্যক্ষ করার জন্যে। যারা বহু বছর ধরে ভারতের স্বাধীনতার জন্য কাজ করেছেন এবং কষ্ট সহ্য করেছেন, তারা দীর্ঘদিন ধরে এমন একটি ঘর চেয়েছিলেন যা তাদের প্রচেষ্টার আশ্রয়স্থল হিসেবে কাজ করবে। তারা তাদের লক্ষ্য, চিন্তাভাবনা, উচ্চাকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষার একটি দৃশ্যমান উপস্থাপনাও চেয়েছিলেন। তাই অসংখ্য ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে জাতির ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করার দায়িত্ব আমার উপর বর্তায়। তবে নেতাজি সুভাষচন্দ্র বোসের অন্তর্ধানের ফলে এই ভবনের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। 1941 সালে নেতাজি সুভাষচন্দ্র দেশ ছেড়ে চলে গেলে মহাজাতি সদন নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। তখন ব্রিটিশ সরকার মহাজাতি সদনের জমির লিজ বাতিল করে দেয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান নেতাজির দাদা শরৎচন্দ্র বসু ও নৃপেন্দ্রচন্দ্র মিত্র। আদালতের রায়ে লিজ বাতিল বেআইনি ঘোষিত হয়। তবে মহাজাতি সদন নির্মাণের কাজ শুরু হতে হতে 1947 গড়িয়ে যায়। 1948 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় মহাজাতি সদন বিল পাশ হয়। এরপর রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে ফের নির্মাণ কার্য শুরু হয়। শেষ পর্যন্ত মহাজাতি সদনের দ্বার উদ্ঘাটনের জন্য 19 আগস্ট দিনটিকে বেছে নেওয়া হয়। 1958 আগস্ট মহাজাতি সদনের দরজা খুলে দিয়ে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় বলেছিলেন, এই গৃহ হোক সমগ্র জনসমাজের সকল শুভকর্মের প্রাণ ও কেন্দ্র। তাঁরা যেন এখানে ভারতের মনুষ্যত্ব এবং জাতীয়তার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য জ্ঞান ও আলোক খুঁজে পান।
তাহলেই এর মহাজাতি সদন নাম হবে সার্থক। মহাজাতি সদনের সম্পর্কে আরো খানিক তথ্য তালাশের আগে একবার শান্তিনিকেতন ঘুরে আসা যাক, অবশ্যই রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে। সে বছর রবীন্দ্রনাথের ৭৫তম জন্মবার্ষিকী। রবীন্দ্রনাথ নতুন একটি কুটিরে প্রবেশ করেছেন সেদিন, নাম শ্যামলী। রবীন্দ্রনাথ সেই ছোট কুটিরখানা পেয়ে বেজায় আনন্দিত। কুটিরটির স্থাপত্যে আহ্লাদিত রবীন্দ্রনাথ স্থাপত্য শিল্পীকে নিয়ে তার কবিতায় লিখেছিলেন, সেই ছোট কুটিরখানা পেয়ে বেজায় আনন্দিত। কুটিরটির স্থাপত্যে আহ্লাদিত রবীন্দ্রনাথ স্থাপত্য শিল্পীকে নিয়ে তার কবিতায় লিখেছিলেন, হে সুরেন্দ্র গুণী তুমি, তোমার আদেশ দিল ধ্যানে তব মোর মাতৃভূমি অপরূপ রূপ দিতে শ্যাম স্নিগ্ধ মমতারে অপূর্ব নৈপুণ্য বলে। কে এই সুরেন্দ্র? সুরেন্দ্রনাথ কর কলা ভবনের শিল্প শিক্ষক। তার পরিচয় দিলাম একটাই কারণে, কলকাতার বুকে এই মহাজাতি সদনের স্থাপত্যের নকশাটি ছিল তারই। অনুষ্ঠানের তারিখ ছিল 19 আগস্ট 1940। সুভাষ বসুকে ইতিমধ্যে 3 বছরের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল। বাংলার সুভাষ বিরোধী গোষ্ঠী কবিকে অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু রবীন্দ্রনাথ অসুস্থ স্বাস্থ্য সত্ত্বেও সুভাষচন্দ্র বসুর প্রতি তার ব্যক্তিগত ভালোবাসা এবং শ্রদ্ধা থেকে অংশগ্রহণ করেছিলেন। সুভাষ তাঁর বক্তৃতায় বলেছিলেন, গুরুদেব, আজকের জাতীয় উৎসবে মহাযাজক হিসেবে আপনাকে স্বাগত জানাই। আপনার হাত দিয়ে মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করুন। আপনার আশীর্বাদ করুন যাতে আমরা এটিকে জাতির ঘর হিসেবে সেই সমস্ত কল্যাণকর কার্যকলাপের জীবন্ত কেন্দ্র করে তুলতে পারি, যা ব্যক্তি ও জাতির মুক্তির পাশাপাশি ভারতের পুরুষত্ব ও জাতিসত্তার সর্বাত্মক বিকাশ আনবে। আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা সেই পথে দ্রুত এগিয়ে যেতে পারি যা ভারতের স্বাধীনতা এবং আমাদের জাতীয় আত্মপরিপূর্ণতার দিকে নিয়ে যাবে। কবি তার ভাষণে বলেছিলেন, আজ ভারতের এই মহান সভার মাধ্যমে আমরা বাংলার বীরত্বের ভিত্তি স্থাপন করব, কিন্তু আমাদের শক্তি অহংকারী জাতীয়তাবাদ বন্ধু শত্রুদের প্রতি সন্দেহের মধ্যে নিহিত থাকবে না। আমরা বাংলার উদার আতিথেয়তার হৃদয়কে আহ্বান করব, যেখানে আমাদের মানবতার মুক্তি রয়েছে। আমরা বহুমুখী সহযোগিতায় স্বাধীনতা খুঁজব। মহাজাতি সদন হলো পশ্চিমবঙ্গের কলকাতা জেলার একটি মিলনায়তন, চিত্তরঞ্জন অ্যাভিনিউতে অবস্থিত। এই মিলনায়তনটি ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তখন। কথিত আছে যে স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি থিয়েটার নির্মাণের জন্য অনুরোধ করেছিলেন এবং রবীন্দ্রনাথ 1939 সালের 10ই আগস্ট মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সাড়া দিয়েছিলেন। মহাজাতি সদন এই মিলনায়তনে বর্তমানে বাংলা নাটক, জাদু প্রদর্শনী, সেমিনার, সভা এবং সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি কলকাতার একটি ঐতিহ্যবাহী ভবন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রদর্শনকারী একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। 28শে সেপ্টেম্বর 1958 সালে সতীন সেন স্মৃতি সমিতি ভারতের ঐতিহ্য ও স্মৃতি রক্ষা করার জন্য প্রতিকৃতি সংগ্রহ শুরু করেছিল। সেই অতলান্ত কাজ নিজের কাঁধে নিয়েছিল মহাজাতি সদনের অছি পরিষদ। প্রতি 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে একটি করে তৈলচিত্র নিয়ম করে সদনের অন্দরে যোগ হতো। 1966 সাল পর্যন্তই মহাজাতি সদনের অন্দরে রাখা ছিল 200টি তৈলচিত্র, প্রতিটি ভারতীয় শহীদ ও দেশপ্রেমিকদের। কিন্তু শুধু তৈলচিত্রই কি সংরক্ষণ সম্ভব? জনমানসে ছড়িয়ে দেওয়া সম্ভব ঐক্যের ধারণা? আজ আপনাদের ঘুরে দেখালাম রবীন্দ্রনাথ এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের স্মৃতি বিজারিত মহাজাতি সদন। অবশ্যই এটি একটি স্বাধীনতা আন্দোলনে আমাদের দেশীয় বিপ্লবীদের একটি আখড়া। মহাজাতি সদন
স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী বাঙালিদের একটি স্থান, আশ্রয়স্থল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।